আশা করি সবাই ভালো আছো। তো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কাকে বলে। তো সেই সম্পর্কিত ভিডিও প্লে লিস্টে পেয়ে যাবে। তো আমরা আজ ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি রিলেটেড কিছু প্রবলেম করব। তো যদি তোমরা প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে ওতে অবশ্যই প্রেস করবে। তো চলো শুরু করা যাক। তো আমরা আস্তে আস্তে ফিল্ড থেকে পোটেনশিয়ালের দিকে একটি প্রবলেমে যাব। তো ফার্স্ট যে প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করছি, তো প্রবলেমটি বলেছে এ চার্জ q ইকুয়াল টু -2 মাইক্রোকুলম ইজ প্লেসড অ্যাট অরিজিন, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট 3 মিটার, 4 মিটার, 0। অর্থাৎ একটি আধান যার মান কত দেওয়া আছে -2 মাইক্রোকুলম, কোথায় প্লেস করা আছে না অরিজিনে প্লেস করা রয়েছে। তাহলে বলেছে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে একটি পয়েন্টে, তার মান বলে দেওয়া আছে 3 মিটার, 4 মিটার, 0। তো এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো তোমরা সবাই একবার ভিডিওটি পজ করে একবার ট্রাই করো, তারপরে আমরা শুরু করব। আশা করি তোমাদের ট্রাই করে নিয়েছো। তো আমরা এবার সলভ করার চেষ্টা করব যে অঙ্কটি কি বলেছে। তো বলেছে এই চার্জ q ইকুয়াল টু -2 মাইক্রোকুলম ইজ প্লেসড এট অরিজিন। তাহলে সবার প্রথম আমাদের অরিজিন একটি লাগবে। তো আমরা একটি অরিজিন চুজ করলাম, সাপোজ এটি অরিজিন। তো এই অরিজিনে কত আধান রাখা আছে না -2 মাইক্রোকুলম আধান রাখা রয়েছে। তো আমরা কি করলাম, এখানে -2 মাইক্রোকুলম আধান আমরা এখানে রেখে দিয়েছি। তো অরিজিন যেহেতু আমরা করে নিয়েছি সেহেতু আমাদের অ্যাক্সিস গুলো আমাদের বানাতে হবে। তো আমরা এটি সাপোজ এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এই দিক বরাবর জেড অ্যাক্সিস রয়েছে। তো আমরা বের করতে যাচ্ছি কি 3 মিটার, 4 মিটার, 0 বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো 3 মিটার অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা 3 মিটার যাব, এক্স অক্ষ বরাবর 3 মিটার চলে গেলাম। 4 মিটার অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমরা 4 মিটার যাব। 4 মিটার চলে গেলাম। জেড অক্ষ বরাবর 0 অর্থাৎ জেড অক্ষ বরাবর আমরা কোনো দিকেই যাব না। অর্থাৎ আমাকে কোন পয়েন্টে আমাকে বের করতে হবে না এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড আমাকে বের করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড আমাদের যদি বের করতে হয় তাহলে কেমন হবে না, প্রথমত এটি কি না নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ যদি হয় তাহলে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হয় না, যে দিক বরাবর আধান থাকে সেই দিক বরাবর, অর্থাৎ এইদিকে ফিল্ডের ডিরেকশন আমরা পি পয়েন্টে আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এটাকে কানেক্ট করে দেব। অর্থাৎ ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে, পি থেকে -2 মাইক্রোকুলম চার্জ বরাবর এই দিক বরাবর ফিল্ডের ডিরেকশন। তো ফিল্ডের আমরা ডিরেকশন পেয়ে গেলাম। তো ফিল্ডের মান আমরা কি করে পাবো না, যেহেতু পয়েন্ট আধান রয়েছে সেহেতু আমরা এই ক্ষেত্রে বসাতে পারি কি না E ইকুয়ালস টু q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার ইনটু r ক্যাপ। তো আমরা এইভাবে বসিয়ে দিতে পারি। তো যখন আমরা এই সূত্রটা বসাবো তার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি আমরা সাইন ধরে ক্যালকুলেশন করি, অর্থাৎ আধানকে যদি আমরা পজিটিভ বা নেগেটিভ যদি আমরা জেনে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আর ভেক্টরিক্যালি আমাদের ভাবার দরকার নেই তার ডিরেকশন কোন দিকে হবে। সাপোজ আমরা যদি এখানে কিউ এর ভ্যালু ডাইরেক্ট -2 মাইক্রোকুলম যদি আমরা বসিয়ে দিই তাহলে আসবে কত -2 বাই 4 পাই এপসাইলন r স্কয়ার ইনটু r ক্যাপ। তো এখান থেকে আমরা পাবো কি, দ্যাট ইজ E ইকুয়াল টু -2 বাই 4 পাই এপসাইলন r স্কয়ার ইনটু, সরি মাইনাসটাকে আমরা যদি এখানে নিয়ে নিই দ্যাট ইজ -r ক্যাপ। তো r এর ডিরেকশন কোন দিক বরাবর, r কথার অর্থ কি না, আমরা বলেছিলাম যে বিন্দুতে বের করব আধান থেকে ঠিক যত দূরে রয়েছে তাকে আমরা ডাইরেক্ট কানেক্ট করব। তো আমরা এখান থেকে এটি যদি ডাইরেক্ট যদি কানেক্ট করে দিই তাহলে r ভেক্টরের ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছিল, এটি r এর ডিরেকশন। তো -r এর ডিরেকশন কোন দিক বরাবর হবে, উল্টো দিক বরাবর। ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবরই হয়েছে।
তো আমাদের হয় কি করতে হবে, মড নিয়ে ক্যালকুলেশন করতে হবে। যদি মড নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ম্যানুয়ালি ডিরেকশন ঠিক করতে হবে, আর যদি আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের অটোমেটিক আমরা ডিরেকশন পেয়ে যাব। আমরা ডাইরেক্ট বসিয়েছি, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করব না, এটি জেনারেলি এখানে 4 পাই এপসাইলন এর ভ্যালু দেওয়া নেই, অর্থাৎ এপসাইলন এর ভ্যালু দেওয়া নেই। তো আমরা ধরে নিচ্ছি যে এটি বায়ু মাধ্যমে রাখা আছে। যদি বায়ু মাধ্যমে রাখা থাকে তাহলে 1/4 পাই এপসাইলন 0 দ্যাট ইজ ইকুয়াল টু হয় কত, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 আমরা এটিকে লিখে নিতে পারি 1/4 পাই এপসাইলন 0 ইনটু 2 আর স্কয়ার যেটি রয়েছে এটিকে আমরা ইচ্ছা করে লিখতে পারি, এখানে আমরা একটা আর দিয়ে গুণ করলাম, তাহলে আর দিয়ে যদি গুণ করি এটি কত হয়ে যাবে, আর কিউব। আর এখানে উপরে যদি একটা আর দিয়ে গুণ করি তাহলে আর ইনটু আর ক্যাপ দ্যাট ইজ মাইনাস, তো এটি ডিনোট করবে কি, মাইনাস আর ক্যাপ। তাহলে 1/4 পাই এপসাইলন 0 আমরা ভ্যালুটা একদম ডাইরেক্ট পুট করে দিতে পারি। 1/4 পাই এপসাইলন 0 এর ভ্যালু কত, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 2/r কিউব। তো r কত হবে, এটি 3 মিটার, এটি কত 4 মিটার, তাহলে এটি 3 এটি যদি 4 হয় তাহলে r বলতে বোঝাচ্ছে এদের মধ্যে ডিসটেন্স। তো আমরা যদি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার রুট যদি বের করি তাহলে অতিভুজ সমান কত হবে, 5, তার মানে এটি কত আসবে 5 কিউব চলে এলো, দ্যাট ইজ মাইনাস r ভেক্টর। তো আমরা এবারে r এর মান বের করব। তো এখান থেকে এটি r ভেক্টরের ডাইরেকশন কোন দিক বরাবর, অরিজিন থেকে সব সময় বাইরের দিকে, কারণ r ভেক্টর পজিশন ভেক্টর ডিনোট করে। তো r ভেক্টর সমান কত হবে তাহলে না, x অক্ষ বরাবর 3 দিয়েছি তার মানে কত হবে 3i ক্যাপ, y অক্ষ বরাবর আমরা 4 দিয়েছি তার মানে কত হবে 4j ক্যাপ, অর্থাৎ r ভেক্টর সমান হবে কত 3i প্লাস 4j। তো আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আসবে কত, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 2/5 কিউব ইনটু কত হবে না, মাইনাস 3i প্লাস 4j। তো এখানে আমাদের 3i প্লাস 4j, তো 2/5 কিউব রয়েছে। তো এখানে কিন্তু একটা জিনিস যে মাইক্রোকুলম রয়েছে, তার মাইক্রোকুলম যেহেতু রয়েছে সেহেতু আমাদের, আমরা মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6, তাহলে আমাদের প্রথম থেকে এখানে একটি বসাতে হবে 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6। তো এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কি না, 18 ইনটু 10 টু দি পাওয়ার 3, মাইনাসটা এখানে দেওয়া দরকার নেই, মাইনাসটা একদম সামনে থাকবে, 18 ইনটু 10 টু দি পাওয়ার 3/125 3i প্লাস 4। তো আমাদের এটিকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আসবে তো এটিকে আমরা লিখতে পারি তাহলে 0.432 i cap প্লাস 0.576 j, আমাদের 10 টু দি পাওয়ার 3 রয়ে গিয়েছে, তো 10 টু দি পাওয়ার 3। তো আমাদের ইলেকট্রিক ফিল্ড কত বেরালো না, -0.432i প্লাস 0.576 j 576 j ইনটু 10 টু দি পাওয়ার 3, এর ইউনিট কত হবে না, আমরা জানি f কত হয় q ইনটু e, তো e কত f/q, তাহলে এর ইউনিট হবে কত, নিউটন পার কুলম্ব। তাহলে এইভাবে আমরা কি করতে পারি না, যে কোনো যদি পয়েন্টে যদি অরিজিন না থেকে যদি যে কোনো পয়েন্টে যদি আমাদের একটি আধান যদি বসানো থাকতো তাহলে সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা বের করে নিতে পারতাম।
পরের আমরা নেক্সট প্রবলেম যদি দেখি, তো পরের প্রবলেমটি আমাদের কি বলেছে, 3 equal charges are placed at 3 vertices of a square, what is the electric field at center of the square। অর্থাৎ আমাদের একটি বর্গক্ষেত্র রয়েছে, তো বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুর মধ্যে 3টিতে সমান পরিমাণ আমরা আধান দিয়ে দিলাম, তাহলে তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তো একবার ট্রাই করো। আশা করি ট্রাই করা হয়ে গেছে। তো আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে। তো সবার প্রথমে আমরা ডায়াগ্রামটি আমরা ড্র করব। তো 3টে ভার্টিসে আধান রয়েছে, এই চতুর্থতে নেই কোনো আধান। তো সেন্টারে বলে দিয়েছে ইলেকট্রিক ফিল্ড কত হবে। এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে আমাদের জানতে চেয়েছি, যে ও পয়েন্ট যদি এটি হয় তাহলে এই ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তো জেনারেলি আমাদের যেহেতু স্কয়ার দেওয়া আছে, আমরা খুব ইজিলি এটি দেখতে পাবো যে ফার্স্ট উপরে যে আমাদের প্লাস কিউ আধানটি রয়েছে, এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এই দিক বরাবর। এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এই দিক বরাবর। এবং যেহেতু স্কয়ার সেহেতু আমরা যদি একটা নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে আমরা যেহেতু স্কয়ার আমরা বলতে পারি AO দ্যাট ইজ ইকুয়াল টু OC। তাহলে AO ইকুয়াল টু OC, তাহলে আমরা বলতে পারি কি কিউ আধানের জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সমান কত হয়, Q ইকুয়ালস টু Q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। তো r বলতে কি বোঝাচ্ছে না, a থেকে ওর ডিসটেন্স কে বোঝাচ্ছে। তো ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর। এবং প্লাস কিউ এর জন্য কোন দিক বরাবর ডিরেকশন হচ্ছে না, এই দিক বরাবর ডিরেকশন হচ্ছে। এরা পরস্পরকে কি করে দেবে, ক্যান্সেল আউট করে দেবে। তাহলে যদি ক্যান্সেল আউট করে দেয়, তাহলে শুধু বি পয়েন্টে যে আধানটি রয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। এবং আমরা যদি ধরে নিই দ্যাট ইজ AO ইজ ইকুয়াল টু OC ইজ ইকুয়াল টু OB, দ্যাট ইজ ইকুয়াল টু যদি আমরা A ধরে নিই, অর্থাৎ এই ডিসটেন্সটা যদি আমাদের A হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হবে, E ইকুয়ালস টু, এরা পরস্পর ক্যান্সেল হয়ে গেল, এখানে যেহেতু কোনো আধান নেই তাই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিক বরাবর, এবং সেটির মান কত হবে Q বাই 4 পাই এপসাইলন S স্কয়ার। তো আমরা এইভাবে তো ইজিলি বের করে নিতে পারি সিম্পল প্রবলেম। তো এটিকে আমরা অন্যান্য আরো প্রবলেম করার জন্য, অর্থাৎ পেন্টাগন বা যদি আমাদের হেক্সাগন থাকে, অর্থাৎ যদি পঞ্চভুজ যদি থাকে, ষড়ভুজ যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, তো সেটি সলভ করার জন্য আমরা এটিকে আমরা একটু অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করছি। না, ফার্স্ট আমরা যদি অন্যরকম ভাবে ভাবার কথার অর্থ, আমরা ও পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে নিলাম, এটি আমার ও পয়েন্ট। তো এটি যেহেতু আমাদের ও পয়েন্ট, তো ফার্স্ট আমরা এর জন্য আমাদের যে ইলেকট্রিক ফিল্ড পাবো, এ পয়েন্টে যে আধানটি রয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এই দিক বরাবর। বি পয়েন্টে যে আধানটি রয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এই দিক বরাবর। এবং সি পয়েন্টে যে আধানটি রয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এই দিক বরাবর। তো আমরা ইজিলি এখানে দেখতে পাচ্ছি দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর হচ্ছে। তো এখানে যেহেতু কোনো আধান নেই সেহেতু এদিক বরাবর হচ্ছে না, ক্যান্সেল আউট হচ্ছে না। তো আমরা এটিকে ভেক্টর, আমাদের যে বহুভুজ সূত্র তাতে যদি আমরা এটাকে কনভার্ট করে নিই, তাহলে কেমন হবে না, আমরা এটিকে আমরা নাম দিলাম E1, এটিকে আমরা নাম দিলাম E2, এবং এটিকে আমরা নাম দিলাম E3। তো E1 E2 E3 ভেক্টরিক্যালি তাদের ডিরেকশন আলাদা বলে সেজন্য আমরা তিনটে আলাদা আলাদা নাম দিয়েছি, কিন্তু তিনজনেরই মড সমান। দ্যাট ইজ E1 যত মড যত হবে, অর্থাৎ মান যত হবে, E2 এর মান তত হবে, এবং E3 এর মান কত হবে, সেম হবে। তো এটিকে যদি আমরা আবার যদি ঘুরে যদি আমরা ড্র করি এখানে, তো আমরা জানি কি না, আমাদের ভেক্টরের যদি আমাদের মান এবং অভিমুখ যদি একই হয়, তাহলে আমরা কি করতে পারি না, একই মান এবং অভিমুখের ভেক্টরকে আমরা যেখানে হোক তুলে নিয়ে গিয়ে বসাতে পারি। তো এটি E1, তো E1 কে আমরা কি করে দিলাম না, এখানে ড্র করে দিলাম, এটি আমাদের E1 হয়ে গেল। E2 আছে এখানে, তো সেম মান সেম ডিরেকশন, একে আমরা তুলে নিয়ে এসে এখানে বসাবো।
তো সেম মান একদম সেম ডিরেকশন, তাহলে ভেক্টরটিও আমরা সেম থাকবে, একদম সেম, এটাকে তুলে নিয়ে গিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। এটি সমান হবে কারণ এগুলোর মড সমান, দ্যাট ইজ E2 এরপর আমাদের E3 যেটি রয়েছে E3, তো E3 কে সেম আমরা কি করব না একে তুলে নিয়ে গিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। তো ভেক্টরের বহুভুজ সূত্র কি বলেছে না, ভেক্টরের বহুভুজ সূত্র বলেছে যে যদি একটি কমপ্লিট বহুভুজ যদি কমপ্লিট করে, অর্থাৎ যদি এটি E1 E2 E3 এখানে কোনো কিছু দিয়ে এটি কমপ্লিট করা নেই, তো যদি ওটি কমপ্লিট করে আমরা ধরে নিচ্ছি দ্যাট ইজ অন্যটি E4, এটি সাপোজ আমাদের ধরে নিচ্ছি E4, অর্থাৎ যদি থাকতো তাহলে হতো কত, এটি E4 হতো যদি থাকতো এখানে সেম আকার, তাহলে আমরা বলতে পারি কি ভেক্টরের বহুভুজ সূত্র থেকে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি কি দ্যাট ইজ E1 প্লাস E2 প্লাস E3 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস E4, অর্থাৎ E1 E2 E3 তাদের লব্ধিটা কার সঙ্গে সমান হবে না E4 এর নেগেটিভের সঙ্গে সমান হবে, অর্থাৎ আমাদের তো এখানে E4 নেই, এখানে তো E4 নেই, অর্থাৎ E1 E2 E3 লব্ধি কার সঙ্গে সমান হবে না এইটির সঙ্গে সমান হবে, এটি কি না নেগেটিভ অফ E4। তাহলে আমাদের এর ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি না, যদি E4 থাকতো কে কে রয়েছে আমাদের জানার দরকার নেই, আমাদের শুধু যে নেই তার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা পেতাম তার ডিরেকশনটা উল্টিয়ে দিলেই আমাদের তার যে ওটি না থাকার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটি হবে সেটি আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। তো এখানে আমাদের E4 আমাদের নেই এই পয়েন্টে, E4 এখানে নেই, তাহলে E4 থাকলে ডিরেকশন কোন দিক বরাবর হতো এই দিক বরাবর, তো E4 নেই মানে ডিরেকশন কোন দিক বরাবর হবে না এই দিক বরাবর। তো এখান থেকে আমরা ইজিলি আমাদের যদি ক্যালকুলেশন করি E1 E2 E3 রয়েছে তার ডিরেকশন কি হবে, E4 থাকলে তার উল্টো দিক বরাবর, E4 যদি থাকতো তাহলে কত হতো q/4πε স্কয়ার, ডিরেকশন কোন দিক বরাবর হতো এই দিক বরাবর, যেহেতু নেই সেহেতু ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে না উল্টো দিক বরাবর। অর্থাৎ আমরা এইভাবেও বলতে পারি যে q/e কত হবে q/4πε স্কয়ার, ডিরেকশন কোন দিক বরাবর হবে না ওই আধানটি যদি থাকতো তাহলে যে ডিরেকশন বরাবর হতো তার উল্টো ডিরেকশন বরাবর হবে। তো সেম প্রবলেম এখানে যদি এটি একটি স্কয়ার না দিয়ে যদি পেন্টাগন দিত, অর্থাৎ যদি পঞ্চভুজ দিত তাহলে কি হতো। তো একবার ভিডিওটি পজ করে ট্রাই করো। তো আশা করি হয়ে গেছে। তো আমরা একটি পেন্টাগন ড্র করলাম। তো এখানে আমাদের চারটি ভার্টিসিসে আধান রয়েছে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, এই শীর্ষবিন্দুতে কোনো আধান নেই। তো আমাদের বের করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড, কোথায় বের করতে বলেছে সেন্টারে বের করতে বলেছে। তো সেন্টারে যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড যদি আমাদের বের করতে বলে তাহলে কি হবে না, আমাদের যে চারটি আধান রয়েছে সেই চারটি আধানের যেমন স্কয়ারের ক্ষেত্রে পরস্পর ক্যান্সেল হয়ে গিয়েছিল, অর্থাৎ প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর এই দিক বরাবর, এই প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর, এই প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর এই দিক বরাবর, এবং এই প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর। তো এই ক্ষেত্রে কিন্তু আগে যেমন স্কয়ারের ক্ষেত্রে একটি এদিকে ছিল একটি এদিকে ছিল, তারা পরস্পর ক্যান্সেল আউট হয়ে গেছিল, এখানে কিন্তু কেউ কারো বিপরীত দিকে নেই, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ক্যান্সেল আউট করতে পারবো না। তো আমরা কিভাবে করব না, আমরা একই রকম ভাবে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব না, ভেক্টরের বহুভুজ সূত্র লাগিয়ে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো আমরা ধরে নিচ্ছি ফার্স্ট যে এইটি আমাদের 1 নম্বর আধান, এটি 2 নম্বর, আচ্ছা আমরা উল্টো দিক থেকে হিসাব যদি করি, এটি আমাদের ধরে নিচ্ছি 1 নম্বর আধান, এটি 2 নম্বর আধান, এটি 3 নম্বর আধান, এটি 4 নম্বর আধান। এবং আমরা যেহেতু একটি পেন্টাগন তো সেহেতু, এবং এটিকে আমরা ধরে নিচ্ছি সুষম পঞ্চভুজ, সেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং আমরা ধরে নিচ্ছি সেন্টার থেকে
এর আধানের দূরত্ব অর্থাৎ সেন্টার থেকে যে কোনো ভার্টিসেসের দূরত্ব a, এখান থেকে এটিও a, প্রত্যেকটি দূরত্ব a। তো ফার্স্ট আমরা ক্যালকুলেশন করব প্লাস কিউ, অর্থাৎ 1 নম্বর আধানের জন্য কোন দিক বরাবর ডিরেকশন কাজ করছে। তো 1 নম্বর আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কত হবে না, আমরা যদি ও বিন্দুতে বের করি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সোজা নিচের দিকে, দ্যাট ইজ E1। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্রত্যেকটি কর্নার থেকে সেন্টারের ডিসটেন্স সেম এবং আধানের মান সমান, তাহলে আমরা আগের মতো আমরা আবার বলতে পারি তাদের মড সমান হবে। তো E1 এর ডিরেকশন কোন দিক বরাবর কাজ করছে, নিচের দিক বরাবর। এবার আমরা দেখব E2 ডিরেকশন কোন দিক বরাবর কাজ করছে। E2 ডিরেকশন এই দিক বরাবর কাজ করছে, E2 ডিরেকশন এই দিক বরাবর কাজ করছে, এইটি আমাদের E2। তো E1 আর E2 ডিরেকশন আলাদা কিন্তু মান সমান। একই রকম E3 এর জন্য ডিরেকশন কোন দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে, এটি E3। E4 এর জন্য কোন দিক বরাবর, সোজা বাইরের দিকে, এই বরাবর কাজ করছে, তো এই দিক বরাবর, এইটি আমাদের E4। তো পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে কি না, ইলেকট্রিক ফিল্ড যে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমাদের এই পয়েন্টে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় তাহলে এদের টোটাল সাম বের করতে হবে। তো টোটাল সাম কত হবে না, আমরা যদি ভেক্টরটিকে আবার রিড্র করি তাহলে কি আসবে না, এটি আমাদের E1, এটি E1। আমরা E2 টিকে আমরা কি করলাম, এখান থেকে তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছি E2, E3 কে আমরা তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছি E3, E4 কে আমরা তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, এটি আমাদের E4। তো এখান থেকে আমাদের E5 কত হবে, তাহলে আমরা জানি ভেক্টরের বহুভুজ সূত্রে যে E1 + E2 + E3 কত হবে না, এইটির সঙ্গে সমান হবে। আমরা যেমন ক্যালকুলেশন করলাম, অর্থাৎ দ্যাট ইজ যদি আমরা ভেক্টরটিকে যদি এইভাবে নিই, E1 + E2 + E3 + E4 দ্যাট ইজ ইকুয়াল টু, এটিকে যদি আমরা E5 নিই, ডিরেকশনটা যদি এদিক বরাবর নিই তাহলে কি হবে না, E5 এর সঙ্গে সমান হবে। তো E1 + E2 + E3 দ্যাট ইজ ইকুয়াল টু E5 এর সঙ্গে এইভাবে আমাদের সমান আসবে। তো আমরা একটা কাজ করতে পারি না, এটাকে E5টাকে এইভাবে না নিয়ে যদি আমরা উল্টো ভাবে নিই, অর্থাৎ আমাদের যদি এখানে যদি একটা আধান থাকতো তাহলে ডিরেকশন কোন দিক বরাবর হতো, এদিক বরাবর। তো এদিক বরাবর যেহেতু হতো তাহলে আমরা E5টাকে উল্টো করে নিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কত, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 0। তো এখান থেকে আমরা পেয়ে যেতে পারি কত না, E1 + E2 + E3 + E4 দ্যাট ইজ ইকুয়াল টু -E5। অর্থাৎ এখানে যদি আধান থাকতো তাহলে যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা পেতাম, তাহলে কি হবে না, তার ডিরেকশনের উল্টো দিক বরাবর। এখানে অর্থাৎ যদি আধান থাকতো তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর পেতাম, এই দিক বরাবর আমরা পেতাম, কিন্তু এটি নেই, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড কত পাবো না, থাকার জন্য যেদিকে ছিল তার সমান কিন্তু উল্টো দিকে, অর্থাৎ আমরা নেট ইলেকট্রিক ফিল্ড পাবো কোন দিকে, এই দিক বরাবর। এখানে যেহেতু আধান নেই, তো নেট ইলেকট্রিক ফিল্ড হবে কোনটা, এইটা। এটি যদি আমাদের E নাম দিই, দ্যাট ইজ E ইকুয়ালস টু, তাহলে আসবে কত, -E5। তো যদি থাকতো তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কত হতো না, এদের প্রত্যেকের সঙ্গে সমান হতো এবং মান হতো কত না, দ্যাট ইজ E5 এর মড হতো Q/4πε0² আমরা ধরে নিয়েছি। সেন্টার থেকে প্রত্যেকটি শীর্ষবিন্দুর দূরত্ব a, তাহলে কত হতো না Q/4πε0²। অর্থাৎ নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে, ওইটাই আসবে, দ্যাট ইজ Q/4πε0² এবং ডিরেকশন কোন দিক বরাবর কাজ করবে না, ওই আধানটি থাকলে যেদিকে কাজ করতো তার ঠিক উল্টো দিক বরাবর। তো আমাদের এই যে প্রবলেমটি আমরা এটা করব পোটেনশিয়াল এনার্জি রিলেটেড প্রবলেম।
তো বলেছে 4 চার্জেস Q1 is equal to 1 microcoulomb, Q2 equal to 2 microcoulomb, Q3 is equal to -3 microcoulomb and Q4 is equal to 4 microcoulomb are kept on the vertices of a square of side 1 meter. Find electric potential energy of the system. অর্থাৎ আমাদের বলে দেওয়া আছে যে চারটি আধান তাদের মান দেওয়া রয়েছে এবং তাদের কোথায় রাখা রয়েছে না চারটি আধান রয়েছে তারা একটি স্কয়ারের অর্থাৎ বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে রয়েছে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার। তাহলে বলেছে ওই টোটাল সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত বা টোটাল সিস্টেমটার স্থিতিশক্তি কত। তো একবার ট্রাই করো। আশা করি ট্রাই করা হয়ে গেছে। তো আমরা চারটি আধান রয়েছে আমরা ড্র করে নিলাম একটি স্কয়ার, সাইড দেওয়া আছে 1 মিটার করে, 1 মিটার, প্রত্যেকটি কর্নারে আধান রয়েছে 1 মাইক্রোকুলম, সরি প্রত্যেকটিতে নয়, এখানে রয়েছে 1 মাইক্রোকুলম, এখানে রয়েছে 2 মাইক্রোকুলম, এখানে রয়েছে -3 মাইক্রোকুলম, এখানে রয়েছে 4 মাইক্রোকুলম। তাহলে বলেছি কি না এই টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে না, আমরা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা জানি, পোটেনশিয়াল এনার্জি সমান কত হয় না, আমরা বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি যদি দুটো আধানের ক্ষেত্রে যদি করি তাহলে তার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হয় না Q1 Q2/4 পাই এপসাইলন r, যেখানে r কি ছিল ওই দুটো আধানের মধ্যে দূরত্ব। তো আমরা সিস্টেম অফ যদি চার্জ থাকে অনেকগুলো যদি আধান থাকে তার জন্য তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত হবে না, সেই ক্ষেত্রে আমরা লিখেছিলাম 1/4 পাই এপসাইলন সামেশন অফ Qi Qj আর Ij, যেখানে I লেস দেন j। তো আমরা এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তো আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে কতগুলো আধান রয়েছে না চারটি আধান রয়েছে, তাহলে কতগুলো টার্ম আসবে না, যদি n = 4 হয় অর্থাৎ চারটি আধান রয়েছে তাহলে টোটাল নাম্বার অফ টার্ম আসবে n × n-1/2, তাহলে 4 × 3/2 অর্থাৎ টোটাল আমাদের কিন্তু 6টি টার্ম আসবে। তো আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করছি যে আমাদের কি কি আসবে না, এখানে কোন মিডিয়ামে রাখা আছে বলা নেই, তো জেনারেলি আমাদের কিছু না যদি বলা থাকে সেক্ষেত্রে আমরা এয়ার মিডিয়াম ধরে ক্যালকুলেশন করছি। তো 1/4 পাই এপসাইলন 0 যদি বাতাসের ক্ষেত্রে হয় আমরা বা এয়ার মিডিয়াম বা ফ্রি স্পেস যদি হয় সেক্ষেত্রে আমরা বলি কত না এপসাইলন 0। তো 1/4 পাই এপসাইলন 0 এর ভ্যালু কত হয় 9 × 10⁹ বসিয়ে দিলাম। এরপর আমরা পরপর যদি বসাই সবগুলো যদি কম্বাইন করি 6টি টার্ম আসে। প্রথম এই দুটোর জন্য হবে কত 1 × 2 বাই কত হবে তাদের মধ্যে ডিসটেন্স কত না 1। আচ্ছা দেখো এখানে আমরা যা ক্যালকুলেশন করছি প্রত্যেকটি কিন্তু মাইক্রোকুলমে রয়েছে, তাহলে এর জন্য 10⁻⁶ আসবে, এর জন্য 10⁻⁶ আসবে। তো আমরা নিশ্চয়ই প্রত্যেকটি যেহেতু গুণ হচ্ছে তাহলে 10⁻⁶ এর স্কয়ার আমরা একটা বাইরে দিয়ে দিলাম, কারণ 1 × 10⁻⁶ × 2 × 10⁻⁶, তার মানে কি হবে না 10⁻⁶ এর টু দি পাওয়ার 2 আসবে, তার মানে ওটিকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে নিলাম। তাহলে এই দুটো আধান হয়ে গেল। তারপর আমরা এই দুটোতে আসব, তো এই দুটোর জন্য কত আসবে 2 × -3 বাই কত এদের মধ্যে দূরত্ব 1 প্লাস, তারপর আমরা আসবো এই দুটোতে -3 × 4/1, তারপর আমরা আসবো কত এই দুটোতে 1 × 4/1। আমাদের দেখো চারটে হয়ে গেছে আর দুটো বাকি রয়েছে, টোটাল 6টা টার্ম আসার কথা। তো কর্নার গুলো বাকি রয়ে গেছে, এই কর্নার আর এই কর্নার বাকি রয়ে গেছে। তো ফার্স্ট আমাদের এই দুটো কর্নারের জন্য কত আসবে না, এটি যদি 1 হয় এটি তাহলে কত হয় আমরা জানি না, সাইড যদি a হয় তাহলে সেক্ষেত্রে আমাদের a√2 আসে, তাহলে সাইড যেহেতু এখানে 1 তাহলে সেক্ষেত্রে কত আসবে এটি √2, তাহলে 1 × -3
বাই রুট টু প্লাস 2 ইন্টু 4 ডিভাইডেড বাই রুট টু। তো আমাদের এই রেজাল্টটি এসছে, এটিকে আমরা যদি এবারে ক্যালকুলেশন করে দেখি কত আছে। তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 রয়েছে, ওদিকে 10 টু দি পাওয়ার মাইনাস 6 স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 12। তো 10 টু দি পাওয়ার মাইনাস 12 বা 10 টু দি পাওয়ার 9 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখান থেকে আমাদের পাবো কি 2 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 12 প্লাস 4 প্লাস মাইনাস 3 বাই রুট 2 প্লাস 8 বাই রুট 2, এটি আমাদের এসছে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটিকে আমরা ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি minus 8.464, that is equal to minus 76.18 into 10 to the power minus 3। তো আমাদের এই অ্যান্সারটি এসছে মাইনাস 76.18 into 10 to the power minus 3। এনার্জির ইউনিট কত হবে, আমরা টোটালটা এসআই তে ক্যালকুলেশন করেছি, তো এনার্জির ইউনিট হবে কি জুল। তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি টোটাল সিস্টেমের কত হবে না নেগেটিভ। তো পোটেনশিয়াল এনার্জি পুরো সিস্টেমের নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি কথার অর্থ কি না, আমরা জানি কি না ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই সিস্টেমটা আমরা তৈরি করেছি মানে প্রথমে সিস্টেমটা তৈরি করার আগে পোটেনশিয়াল এনার্জি কত ছিল না 0 ছিল। কেন 0 ছিল না, সিস্টেম তৈরি করিনি মানে তাদের ধরে নেওয়া হয়েছে তারা ইনফাইনাইটে ছিল। তাহলে সেখান থেকে আমাদের চেঞ্জ হয়ে আমাদের একটি নেগেটিভ ভ্যালু এসেছে, তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটি কত হয়েছে নেগেটিভ। তো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ যেহেতু নেগেটিভ হয়েছে সেই ক্ষেত্রে তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক ডান করছে, অর্থাৎ এই ক্ষেত্রে বাইরের কোনো এক্সটার্নাল ফোর্সকে ওয়ার্ক ডান করতে হয়নি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিজের থেকে ওয়ার্ক ডান করেছে। এবং ওয়ার্ক ডান যদি বের করতে বলে সেই ক্ষেত্রে তাহলে এর ওয়ার্ক ডান কত হবে না প্লাস 76.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 জুল। আর যদি পোটেনশিয়াল এনার্জি বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে হবে মাইনাস 76.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 জুল। এই যে প্রবলেমটি রয়েছে এটিও এনার্জি রিলেটেড প্রবলেম। প্রবলেমটি বলেছে টু পয়েন্ট চার্জেস আর রোকেটেড এট x axis q equal to -1 microcoulomb at x equals to 0 and q2 equals to +1 microcoulomb at x is equal to 1 meter। দুটো বিন্দু আধান রয়েছে x axis এর উপর, তার মধ্যে q1 is equal to -1 microcoulomb যেটি সেটি অরিজিনে রয়েছে x equal to 0 and q2 equals to +1 microcoulomb at x is equal to 1 meter। এবং +1 মাইক্রোকুলম্ব যে আধানটি রয়েছে সেটি কোথায় রয়েছে না x is equal to 1 meter। তাহলে বলেছে find work done by an external force to bring charge q3 that is equal to +1 microcoulomb from infinity to x is equal to 2 meter। তাহলে বলেছে q3 বা +1 মাইক্রোকুলম্ব যেটির মান দেওয়া আছে সেটিকে ইনফিনিটি থেকে যদি আমরা x is equal to 2 মিটারে যদি নিয়ে আসতে হয় তাহলে বাহ্যিক যে বল তাকে কতটা পরিমাণ কাজ করতে হবে। তো একবার ট্রাই করো প্রবলেমটি। তো আশা করি হয়ে গেছে। দুটো বিন্দু আধান রয়েছে x অ্যাক্সিস এর উপর, আমরা কি করলাম x অ্যাক্সিস আমরা ড্র করে নিলাম। একটি বলেছে না অরিজিনে রয়েছে x equal to 0 তে, x equal to 0 তে রয়েছে এবং তার মান দেওয়া আছে কত -1 মাইক্রোকুলম্ব। এবং আরেকটি বিন্দু আধান রয়েছে কত না x equal to 1 এ, অর্থাৎ এটি x অ্যাক্সিস, তো x equal to 1 আমরা ধরে নিচ্ছি এটি x equal to 1। তো এখানে রয়েছে আরেকটি বিন্দু আধান
তার মান কত দেওয়া আছে +1 মাইক্রোকুলম। তাহলে বলেছে এটি -1 এবং এটি +1, দুটি বিন্দু আধান রয়েছে এইভাবে। তাহলে Q3 +1 মাইক্রোকুলম কে যদি আমরা ইনফিনিটি থেকে x 2 মানে এটি 1 মিটার, তাহলে 2 মিটার মানে কত, এখান থেকে এটি তো আমরা অরিজিন ধরেছি, তাহলে 2 মিটার মানে এরকম কোন একটা জায়গা, যদি আমরা Q3 কে যদি এখানে যদি আনতে চাই তাহলে আমাদের কতটা পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স কে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তাহলে দেখো সবার প্রথমে যে আধানটি Q3 আধানটি রয়েছে কোথায় রয়েছে না ইনফিনিটিতে রয়েছে। তো ইনফিনিটি রয়েছে মানে কি এদের দুজনের উপরই জন্যই ওর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, যেহেতু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 0। তারপর কি করলাম না ওকে আমরা আস্তে 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 নিয়ে এসে কি করলাম কোথায় রেখে দিলাম x 2 মিটার এই পয়েন্টে আমরা কি করে দিলাম রেখে দিলাম। তো এখানে যখন আমরা রেখে দিলাম তার মানে কি না রাখার পর এর ভেলোসিটি কত হচ্ছে না ফাইনাল ভেলোসিটি কত 0। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে 0, কারণ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ mvf² মাইনাস হাফ mvi²। তাহলে কোনো গতিশক্তির পরিবর্তন হচ্ছে না। আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে কি জানি w net is equal to কত ডেল্টা কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ ডেল্টা কাইনেটিক এনার্জি সমান কত 0। আচ্ছা w net সমান আমরা কি জানি না work done by conservative force plus work done by non conservative force plus work done by reaction force plus work done by external force। তো এগুলো আমরা জানি। তো আমরা এখানে যেহেতু নন কনজারভেটিভ ফোর্স আমাদের নেই তার মানে দুটো ফোর্স আছে এখানে, কনজারভেটিভ ফোর্স কে কাছে না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর এখানে বলে দেওয়া আছে কি না এক্সটার্নাল ফোর্স কে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, তার মানে এক্সটার্নাল ফোর্স দুটো ফোর্স কাজ করছে, তাহলে দুটো ফোর্সের জন্য আমাদের তার মানে ওয়ার্ক ডান পাবো। তাহলে দুটো ফোর্সের জন্য নেট ওয়ার্ক ডান কত 0। তাহলে নেট ওয়ার্ক ডান যদি 0 হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি কি যে W কনজারভেটিভ ইকুয়াল টু কত হয় মাইনাস অফ W এক্সটার্নাল বা W external equals to বা work done by external force that is equal to minus of WC। অর্থাৎ কনজারভেটিভ ফোর্স যতটা পরিমাণ ওয়ার্ক ডান করবে তার নেগেটিভ সাইন মানে তার অর্থাৎ নেগেটিভ ওয়ার্ক ডান করবে কি না ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। তো W external is equal to minus of W conservative। তো আমরা জানি কি that is W conservative force that is equal to কত হয়, আমরা যদি কোনো একটি বস্তুকে যদি আমরা A থেকে যদি B তে যদি নিয়ে যাই বাই কনজারভেটিভ ফোর্সের দ্বারা তাহলে সেক্ষেত্রে কত হয় না UA টু UB ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি যদি আমরা A থেকে B তে নিয়ে যাই। তো আমরা একই রকম ওয়ার্ক ডান যদি আমরা A থেকে B তে নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্ক ডানটা হয়েছিল সেটি কত UA টু UB, তাহলে এই ক্ষেত্রে ইনিশিয়াল থেকে ফাইনালে যাওয়ার জন্য ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল। তো ইউ এখানে আমরা লিখতে পারি তো কত ইউ আই মাইনাস ইউ এফ। তো আমরা ডব্লিউ এক্সটার্নাল সমান কত মাইনাস অফ ডব্লিউ সি এখান থেকে, তো এখানে আমরা বলতে পারি দ্যাট ইজ ইউ এফ মাইনাস ইউ আই। অর্থাৎ ওয়ার্ক ডান বাই যদি এক্সটার্নাল ফোর্স যদি আমাকে বের করতে দেয় যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি আমাদের এক্সটার্নাল ফোর্সের দ্বারা যদি কৃতকার্য বের করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না ইনিশিয়ালি তার কতটা পরিমাণ পটেনশিয়াল এনার্জি ছিল এবং ফাইনাল তার কতটা পরিমাণ পটেনশিয়াল এনার্জি হয়েছে আগে ফাইনাল বের রাখবো তারপরে ইনিশিয়াল রাখবো, দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে ওয়ার্ক ডান বাই আমরা কি পেয়ে যাব না এক্সটার্নাল ফোর্সের দ্বারা আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব। তো এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি ইনিশিয়াল তাহলে পুরো সিস্টেমের আমাদের পটেনশিয়াল এনার্জি কত ছিল। তো পুরো সিস্টেমে প্রথমে আগে কি ছিল না ইনিশিয়ালি পুরো সিস্টেমের পটেনশিয়াল এনার্জি কত ছিল না এখানে দুটো আধান রয়েছে আর বাকিটা ইনফিনিটি রয়েছে, তো ইনফিনিটিতে যেটা রয়েছে তাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে আনবো না, তাহলে ইউআই ইজ ইকুয়াল টু কত হবে তাহলে -1 ইনটু আমরা একদম আচ্ছা ফর্মুলাটি যদি লিখি তাহলে কত হবে q1 q2 by 4 pi epsilon 0 r -1 into +1 into দুটোরই মাইক্রো কুলম্ব আছে তার মানে 10 to the power -6 স্কয়ার
বাই 4 পাই এপসাইলন 0 ইনটু তাদের মধ্যে ডিসটেন্স কত 1। তো এটি আমরা ইনিশিয়াল ছিল, যখন আমরা ফাইনাল তাহলে কত হবে, ফাইনাল যখন করলাম তখন এ এসে এখানে বসে গেছে, +1 মাইক্রোকুলম এখানে বসে গেছে। তো +1 মাইক্রোকুলম যখন এখানে এসে বসে গেল তখন আমাদের কটি টোটাল আধান হলো সিস্টেমের মধ্যে 3টি আধান। তো সিস্টেমের মধ্যে যদি 3টি আধান যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলতে পারি না কতগুলো টার্ম থাকবে, তাহলে n 3 হলে টোটাল নাম্বার অফ টার্ম কত, n * n-1/2 অর্থাৎ 3 * 2/2। তাহলে টোটাল 3টে টার্ম আসবে। কোন কোন 3টে, তাহলে u ফাইনাল ইকুয়াল টু যদি আমরা বের করি তাহলে কত আসবে, ফার্স্ট কি এই দুটো যেটা ছিল সেটা তো থাকছেই, তাহলে uf আমরা একটা ui একটা তো লিখিয়ে দিলাম, এই টার্মটা তো থাকবেই। আর কোনটা থাকবে, 80 এর সঙ্গে 80 একটি, তার মানে কত হবে -1 * +1 বাই 4 পাই এপসাইলন 0 ইনটু -1 + 1 এ তখন দূরত্ব কত 2, 10⁻⁻6 এর স্কয়ার প্লাস তারপরে কত হবে না 80 1 * 1 by 4 pi epsilon 0 into 1 10⁻⁻6 স্কয়ার। তো আমাদের বের করতে হবে কি w external = uf - uy, তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো। w external = uf - uy যদি করি তাহলে আমাদের আসছে কত -1 * 10⁻⁻6 এর স্কয়ার, 4 পাই এপসাইলন 0 এর ভ্যালু কত 9 * 10⁹ ডিভাইডেড বাই 2, এদিকটা কত আসবে +1 10⁻⁻6 এর হোল স্কয়ার ইনটু 9 * 10⁹ ডিভাইডেড বাই কত আসছে 1, এটি আসছে। তো এটিকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আসবে কত, আমরা 9 * 10⁹ আর 10⁻⁻6 মানে কত আসছে 9 * 10⁻³ একে আমরা কমন নিয়ে বাইরে বের করে নিলাম, তাহলে পড়ে রইবে কে, a পড়ে থাকলো 1 মাইনাস, এটি অ্যাকচুয়ালি 1/1 আর এদিকে পড়ে থাকছে -1/2। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে এটি হাফ, তার মানে হাফ যদি করি তাহলে আসবে 4.5 * 10⁻³ ওয়ার্ক ডান, তার মানে কি আসবে জুলে। তার মানে এক্সটার্নাল ফোর্স কে কত ওয়ার্ক ডান করতে হবে 4.5 * 10⁻³ জুল, এই পরিমাণ ওয়ার্ক ডান এক্সটার্নাল ফোর্স কে করতে হবে। এরপর আমরা করব কনজারভেশন অফ এনার্জি রিলেটেড প্রবলেম। তো কনজারভেশন অফ এনার্জি রিলেটেড প্রবলেম যদি আমরা একটা দেখি, তো এই প্রবলেমটিতে কি বলেছে না a point charge q1 that is equal to 1 microcoulomb is held fixed at origin. A second point charge q2 that is equal to -2 microcoulomb and mass 10⁻⁴ kg placed on the x-axis 1.0 meter from origin. The second is released from rest. What is the speed when 0.5 meter from origin? অর্থাৎ একটি পয়েন্ট চার্জ q1 = দেওয়া আছে কত 1 মাইক্রোকুলম্ব ইজ হেল্ড ফিক্সড এট অরিজিন, অর্থাৎ 1 মাইক্রোকুলম্ব আধানকে কোথায় অরিজিনে ফিক্স করে রাখা আছে। একটি দ্বিতীয় আধানকে তার মান দেওয়া আছে -2 মাইক্রোকুলম্ব এবং তার ভর দেওয়া আছে 10⁻⁴ কেজি, এক্স অ্যাক্সিসের উপর অরিজিন থেকে 1 মিটার দূরত্বে রাখা আছে। The second is released from rest. What is the speed when 0.5 meter from origin? তো দ্বিতীয় যে আধানটি অর্থাৎ -2 মাইক্রোকুলম্ব যে আধানটি আছে তাকে কি করা হলো না ছেড়ে দেওয়া হবে। তাহলে ছেড়ে দিলে কি হবে না বলছে যখন অরিজিন থেকে 0.5 মিটার দূরত্বে থাকবে তখন তার স্পিড কত হবে নির্ণয় করো। তো এটি একবার ট্রাই করো, তারপরে আমরা সমাধান করার চেষ্টা করব।
আশা করি সবার ট্রাই করা হয়ে গেছে। তো দেখো বলেছে দুটো বিন্দু আধান, একটি 1 মাইক্রোকুলম আর একটি -2 মাইক্রোকুলম, তার মধ্যে 1 মাইক্রোকুলম কিন্তু হেল্ড ফিক্সড অর্থাৎ আটকানো অবস্থায় আছে, ও এদিক ওদিক নড়তে পারবে না। তো সবার প্রথমে যেহেতু ওটি অরিজিনে আছে, আমরা একটা অরিজিন করে নিলাম, এটি আমার অরিজিন। তো এতে কত আছে না 1 মাইক্রোকুলম রয়েছে। A second point charge Q2 that is equal to -2 microcoulomb and mass 10 to the power -4 kg। দ্বিতীয় আধান কত রয়েছে, তার মান দেওয়া আছে -2 মাইক্রোকুলম্ব। কত দূরত্বে রয়েছে না অরিজিন থেকে, এটি অরিজিন, তো অরিজিন থেকে কত দূরত্বে রয়েছে, এটি x অ্যাক্সিস বরাবর রয়েছে ধরলাম আমি। কত দূরত্বে রয়েছে 1.0 মিটার দূরত্বে রয়েছে। তো সেকেন্ড ইজ রিলিজ, প্রথমটা ফিক্সড আছে, একে ছেড়ে দেওয়া হবে, একে আটকানো অবস্থায় ছিল, যদি আমরা ছেড়ে দিই তাহলে কি ঘটবে না, এটা যেহেতু পজিটিভ চার্জ, এটি যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে কি করবে না এরা পরস্পরের কাছে আসতে চাইবে, কিন্তু এটি যেহেতু ফিক্সড অবস্থায় রয়েছে, এ নড়তে পারবে না, তাহলে কি করবে না এ কি করবে না ছুটবে কোন দিক বরাবর না +1 মাইক্রোকুলম আধানের দিকে ছুটবে। তাহলে +1 মাইক্রোকুলম আধানের দিকে ছুটতে 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 যে কোনো এক সময় কি হবে, তাদের মধ্যে ডিসটেন্স কত হয়ে যাবে 0.5 মিটার। অর্থাৎ যখন তাদের মধ্যে ডিসটেন্স 0.5 মিটার হবে, তখন কি হবে না বের করতে বলেছে, তখন তার স্পিড কত হবে নির্ণয় করব। তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তাহলে 1 মাইক্রোকুলম আধান রয়েছে, -2 মাইক্রোকুলম আধান রয়েছে, তাহলে আমরা যখনই ছেড়ে দেবো এই আস্তে 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 কাছে আসতে থাকবে। তাহলে যেহেতু কাছে আসতে থাকবে, তাহলে কি ঘটবে না, যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য পরস্পরের কাছে আসছে, সেহেতু কি ঘটবে না, আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি কনজারভেটিভ ফোর্স, আর কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কি হয় না কোনো এনার্জি লস হয় না, অর্থাৎ অন্য কোনো এনার্জিতে কনভার্ট, টোটাল মেকানিক্যাল এনার্জি কি থাকে না কনজার্ভ থাকে। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি যদি কনজার্ভ থাকে, তাহলে ইনিশিয়াল টোটাল মেকানিক্যাল এনার্জি আর ফাইনাল টোটাল মেকানিক্যাল এনার্জি কি হবে সমান হবে। তাহলে অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এই সিস্টেমটা, আর ফাইনাল টোটাল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কি হবে না দুটো সমান। তাহলে ইনিশিয়ালি যদি আমরা লক্ষ্য করি তাহলে কি ঘটবে, অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ইনিশিয়াল দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। কারণ এটা আমরা কেন করতে পারলাম, তার কারণ হচ্ছে না এই যে -2 মাইক্রোকুলম আধানটি রয়েছে, এই যে চলছে, তার কারণ কি না দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি কনজারভেটিভ ফোর্স। তো যেহেতু কনজারভেটিভ ফোর্স, সেহেতুই আমরা এটি লিখতে পেরেছি। যদি কনজারভেটিভ ফোর্স না হতো, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে মেকানিক্যাল এনার্জি আমরা কনজার্ভ করাতে পারতাম না। তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, ফার্স্ট ইনিশিয়ালি কি হবে না এটি রেস্টে আছে, এটিও রেস্টে আছে, তাহলে দুটোই যেহেতু রেস্টে রয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কত হবে 0। পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালি কত হবে না, পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল কত হয় না, এদের মধ্যে ডিসটেন্স রয়েছে 1, তাহলে আমরা বসিয়ে দেব q1 q2 বাই 4πε0 ইনটু r, এদের মধ্যে ডিসটেন্স ইনিশিয়ালি কত ছিল 1। আচ্ছা দুটোই কিন্তু মাইক্রোকুলমে রয়েছে, তার মানে 10 টু দি পাওয়ার -6 তার স্কয়ার ফাইনাল। তাহলে ফাইনাল কি হবে না এ কিন্তু রেস্টে আছে, এ কি করছে এদিক বরাবর ছুটছে, যদি এ রেস্টে না থাকতো তাহলে এও চলতো, তখন তার এর ক্ষেত্রেও একটা হাফ এম ভি স্কয়ার আসতো, যেহেতু এ ফিক্সড আছে সেহেতু কি হবে এর ক্ষেত্রে কোনো ভেলোসিটি থাকবে না, শুধু এর ক্ষেত্রে থাকবে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে হাফ m2 v2 স্কয়ার প্লাস, আচ্ছা যখন এদের মধ্যে ডিসটেন্স 0.5 মিটার হয়ে যাবে, তখন তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে 1 to -2 by 4πε0 into 0.5 10 to the power -6 square। তো m2 দেওয়া আছে 10 to the power -4 কেজি, দ্বিতীয়টির ভর দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি না v2 টা বের করতে হবে, অর্থাৎ যখন তাদের মধ্যে দূরত্ব 0.5 মিটার হবে তখন তার ভেলোসিটি।
9 into 10 to the power 9 10 to the power minus 12 আমরা বসিয়ে দিলাম, কারণ 1/4 পাই এপসাইলন 0 এর ভ্যালু কত 9 into 10 to the power 9 মাইনাস, আচ্ছা এইটি আছে, এটিকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস 2/1, আর এটা কি যদি আমরা এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে সেক্ষেত্রে থাকবে কত প্লাস 2/0.5। minus 2 plus 4 that is equal to v2 square equal to কত আসবে না, আমরা যদি এখানে বসাই m2 এর ভ্যালুটা, m2 আছে কত 10 to the power minus 4, তাহলে যদি m2 দিয়ে যদি আমরা ভাগ করি উপরে উঠবে 10 to the power 4 into 2 into 9 into 10 to the power minus 3 into 2, that is equal to v2 equals to আমরা যদি ক্যালকুলেশন করি 18.97 মিটার পার সেকেন্ড। আমরা পুরোটা এসআইতে ক্যালকুলেশন করেছি, অর্থাৎ আমরা এনার্জি কনজারভেশন লাগিয়ে আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো পয়েন্টে যদি আমরা ভেলোসিটি বের করতে বলে আমরা বের করে নিতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবে, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে।